রাত পোহালেই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে নীলা মির্জার। সে খুশিতে ঘুমাতে পারছে না। সে কত ঝড় ঝাপটা পার করে সেকাল সুখের মুখ দেখতে পাবে তা কেবল সেই জানে। ছোট্ট থেকে যাকে ভালোবেসে এসছে, কাল তার সাথেই বিয়ে হবে। কথাটি ভাবতেই এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে। চলুন পরিচয়টা দিয়ে নিই। নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে, তাই সে সবার আদরের। তার বাবার নাম নিলয় মির্জা আর মায়ের নাম লায়লা ইসলাম। নিলয় মির্জারা ৩ ভাই। নিলয় মির্জা হলো মেজো, আর ওনার বড় ভাইয়ের নাম ইমরান মির্জা এবং তার স্ত্রীর নাম ইরিন। ইমরান মির্জার ২ ছেলে, একজনের নাম ইরফান মির্জা আর একজনের নাম ইবাদ মির্জা। ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। তার বয়স ২৭ বছর, লম্বায় ৫ ফুট ৮, গায়ের রং শ্যামলা। তারপরও কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মূলত তার সাথেই নীলার বিয়ে হবে। আর ইবাদের বয়স ১০ বছর। নিলয় মির্জার ছোট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং স্ত্রীর নাম রুবিনা আক্তার। আকাশ মির্জার এক ছেলে, যার নাম আবির মির্জা। সে ঢাকা মেডিকেলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। বয়স তার ২৬। ৩ ভাই মিলে এক কোম্পানি চালায়, আর তাছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে। বেশ নামডাক আছে তাদের এই শহরে। পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় থাকে তারা। নিজস্ব দোতলা বাড়ি যা ৩ ভাই মিলে বানিয়েছে এবং এখনও যৌথভাবে বসবাস করে যাচ্ছে। না, হুম আর আসছে না, শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই। কথাটি বলে আলসেমি ছেড়ে উঠে বসল নীলা। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর ৩টে বাজে। চারদিকে অন্ধকার এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন। এখন তেমন শীত পড়েনি, কেবল শীতের আভাস, তাতেই এই অবস্থা। নীলা বিছানা ছেড়ে সুইচবোর্ডের দিকে গেল এবং রুমের লাইট জ্বালিয়ে ফেলল। তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে তার লং টপ, যার হাতা কবজি পর্যন্ত, এবং নর্মাল পায়জামা। ওড়না সোফার উপর রাখা। নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। গোলগাল চেহারার মাঝে খাড়া নাক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কোমর পর্যন্ত লম্বা চুল, হাসলেই বাম পাশের গ্যাঁজা দাঁত দেখা যায় এবং তাকে যেন ভালোই মানিয়েছে এই গ্যাঁজা দাঁতে। নীলার বয়স ২১ বছর। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স 3rd ইয়ারে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। অনেক স্বপ্ন ছিল দেশের বাইরে যাওয়ার, কিন্তু ইরফান না করেছে বিধায় যায়নি। ভালোবাসার মানুষটির জন্য এতটুকু তো করতেই পারে। পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানি দেখে মাঝে মধ্যে। একমাত্র মেয়ে তো, তাই। কিন্তু পেশায় তার শিক্ষিকা হবার ইচ্ছা এবং চাকরির জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে। সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে। কথায় কথায় কান্না করা যেন তার সহ্য হয় না। নীলা সোফার উপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘুমটার মতন করে দিল। এখন তাকে অনেকটা বউ বউ লাগছে। নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে বিছানায় বালিশের পাশে থাকা ফোন হাতে নিয়ে টপাটপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল। সে আবার খুব সপ্রেমী, নিজেকে সে সব থেকে বেশি ভালোবাসে, তাই তো সবসময় খুশি। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল। কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজে রিপ্লাই দেয়নি। গত 3 দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তার বেস্ট ফ্রেন্ডের নাম আরশি ইসলাম। নীলা বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে বিছানায় বসে পড়ে। কিন্তু পরক্ষণেই ফোনের ওয়ালপেপারের দৃষ্টি যেতেই মন ভালো হয়ে ওঠে, কারণ সেখানেই তো তার সুখ ভালোবাসা ভেসে আছে। প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্টে আইফেল টাওয়ার থেকে অনেকটা দূরে নিজস্ব অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে মিহাল খান। সে এখানে তার পরিবার সমেত বসবাস করে। জানলার সামনে দাঁড়ালেই পুরো চ্যাম্প ডে মার্স আর আইফেল টাওয়ার এক নজরে দেখা যায়। প্যারিস শহরের নরম সকালবেলার আলো তার ঘরে সবসময় একটা কাব্যিক ছোঁয়া এনে দেয়। তার বাসার নিচের রাস্তাটা ঠিক সিনেমার মতন, পাথরের রাস্তা, পাশেই ছোট্ট একটা বেকারি যেখানে সকালবেলা ক্রুসয়ের গন্ধ ভেসে আসে। আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে সে ইকোনমিক্স বিভাগের অধ্যাপক। অবশ্য একসময় সে এই ইউনিভার্সিটির টিচার ছিল। তার বাড়ি থেকে এই ইউপি খুব কাছেই, গাড়ি দিয়ে গেলে সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট। বয়স তার 30, উচ্চতায় 6 ফুট হবে, গায়ের রং উজ্জ্বল। চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকতেও তার চোখে স্পষ্ট প্রতিশোধে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, যার কারণ কেবল সে এবং আরেকজন ব্যক্তিই জানে। বাকিটা পরিচয় গল্পে পাওয়া যাবে। সম্পূর্ণ মির্জা বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো, আর সাজানো থাকবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এবং একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। অবশ্য বিয়েটা এখন খুবই সাধারণভাবে হবে। কাল বিকেলে গায়ে হলুদ হয়ে গেছে, ঘরোয়াভাবে। আজ দুপুরে আকত করানো হবে। মাস দেড়েক পর ঘটা করে অনুষ্ঠান হবে।
সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত, বাড়ি ভর্তি কুটুম। ঘটা করে অনুষ্ঠান না হলেও বাড়ি কুটুম দিয়ে ভরে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের না বললেই নয় সবাই উপস্থিত আছেন। বাবুর্চিরা বাগান ঘরে রান্না করছেন। মানুষদেরকে বাগানে এবং ছাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নীলা নিজ ঘরে বসে আছে। তার ঘরে তার সকল বান্ধবী এবং কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। পার্লারের মহিলারা তাকে সাজিয়ে দিচ্ছে। ইরফান বেশি সাজ পছন্দ না করায় নীলা তেমন সাজল না। তার আবার সাজগোজ খুব পছন্দ, কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য নিজ পছন্দকে প্রায়শই নীলা দ্বিধাবোধ করে না নিজ পছন্দকে বিসর্জন দিতে। তার নামে যেমন নীল আছে, তেমনি তার মনেও আছে, অর্থাৎ তার নীল রং ভীষণ প্রিয়। ছোটবেলার থেকেই শখ ছিল নিজের বিয়েতে নীল রঙের শাড়ি পরবে। অন্য মেয়েদের ছোটবেলায় স্বপ্ন থাকে বিয়ের সময় লাল টুকটুকে শাড়ি পরবে, কিন্তু সে আবার একটু ভিন্ন ছিল। কিন্তু ইরফানের নীল রং একদম পছন্দ না, তাই ইরফানের জন্য আজ সে খয়েরি রঙের শাড়ি পরল। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে, এর থেকে বেশি আর কি লাগে। টুংটাং করে মেসেজের নোটিফিকেশন এলো নীলার ফোনে। তার ফোন ড্রেসিং টেবিলের ওপরই রাখা ছিল। নীলা যেই না নিজের ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়, অমনি তার খালাতো বোন রুমি তার ফোন নিয়ে নেয় এবং মজার ছলে বলে, না 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 নীলু, আজ আর তোকে ফোন দিচ্ছি না। বিয়ের পর নিজের প্রাণপ্রিয় বরের সাথে অনেক কথা বলতে পারবি, এখন শুধু অপেক্ষা কর। এত উতলা হলে চলবে? তারা দুজনেই সমবয়সী। রুমির কথার প্রেক্ষিতে নীলা কিছু বলল না, কেবল লাজুক হাসল। কিন্তু মনটা আনচান করছে। কাল রাত থেকে আর তার ইরফানের সাথে কথা বলা হয়নি, কিন্তু কিছুক্ষণ পর যেই মানুষটি সম্পূর্ণরূপে তার হয়ে যাবে, সেই মানুষটির সাথে কথা বলার জন্য না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করল সে। তার সাজ সম্পূর্ণ করে পার্লারের মহিলারা যেতে না যেতে নীলা নিজের ক্লাসমেট ইকরাকে বলল, ইকরা, আরশির খবর জানিস? গত 3 দিন যাবৎ আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ কি হলো তার? আমার বিয়ে অথচ আমার বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত, ভালো লাগে না। নীলার কথা শুনে ইকরা আমতা আমতা করতে লাগলো। ইকরাকে আমতা আমতা করতে দেখে নীলা বুঝে গেল ইকরা কি বলতে চায়। সে ইকরাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজে বলে উঠল, দেখ ইকরা, তুই আমার ফ্রেন্ড, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস আমি আমার বেস্ট ফ্রেন্ডকে করি। তাই তার সম্পর্কে কোনো গুজব আমি কানে তুলব না। হয়তো সে কোনো সমস্যায় আছে, আমি পরে এই বিষয়ে খোঁজ নিচ্ছি। বিয়ে খেতে এসেছিস, চুপচাপ খাওয়া নেওয়া কর আর আনন্দ কর। দয়া করে আনন্দমাটি করার চেষ্টা করবি না। নীলার রূঢ় কথা শুনে ইকরার মুখ চুপসে যায়, কিন্তু সে তো নীলার ভালো চায় বলেই নীলাকে বারবার একটি বিষয় সম্পর্কে অবগত করে আসছে, অথচ নীলা অন্ধ বিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করছে। ইকরা দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করল। হুড়মুড় করে নীলার রুমে তার মা এবং বাবা প্রবেশ করে। মেয়েকে বউ সাজে দেখে চোখ ভরে উঠল তাদের। লায়রা ইসলাম কাছে এসে মেয়েকে বুক জড়িয়ে নেন। কত দোয়া, কত মানত করে তারা এই কন্যা সন্তান পেয়েছেন কেবল তারাই জানেন। ভেবেছিল হয়তো নিঃসন্তান থাকতে হবে, কিন্তু নীলা জন্মগ্রহণ করে তাদের প্রমাণিত করে। নিলয় খান মেয়েকে নিজের স্ত্রীর কাছে থেকে নিয়ে নিজের বুকে আগলে ধরেন। মেয়ের মাথায় পরপর চুমু খান, তারপর বলেন, একদম মিনুর মতন লাগছে আজ তোকে। তিনি কি বলেছেন তা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে জিভে কামড় বসান। লায়লা খান আতঙ্কজনক দৃষ্টিতে একবার স্বামীর পানে চান, তো আরেকবার নিজের মেয়ের পানে। নীলা নিজের বাবার বুক থেকে মাথা তুলে কৌতূহলজনক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিনুকে বাবা? নিলয় খান থমকে যান। পুরনো ক্ষত আবার জেগে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। লায়লা ইসলাম স্বামীর অবস্থা বুঝতে পেরে কথা তাটানোর জন্য তড়িঘড়ি করে বলেন, এসব কথা পরে হবে, কিন্তু একটা জিনিস দেখ, আমরা কতটা ভাগ্যবান বিয়ের পরও নিজের মেয়েকে নিজের চোখের সামনে দেখতে পাবো। এই তো মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলি, অথচ দেখ আজ তোর বিয়ে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ বস, আমরা এসে নিয়ে যাব। তোর বর সেই সকালে বাহিরে গেছে, এখনো আসেনি। আমরা গিয়ে দেখছি সে এখন কোথায়, বিয়ের সময় তো ঘনিয়ে এলো। এই বলে নীলার কপালে চুমু খেয়ে স্বামীর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল লায়লা ইসলাম। কিন্তু নীরব রুমে একা রয়ে গেল নীলা। মনে রয়ে গেল হাজারো প্রশ্ন, সে একই খটকা যা তার মনে আগেও লেগেছিল। মনে মনে বলল, কে এই মিনু? বাবার মুখে এই নামটি আমি আরও অনেকবার শুনেছি। শুধুমাত্র বাবা নয়, বড় চাচ্চু এবং ছোট চাচ্চুর মুখেও শুনেছি, কিন্তু এই সম্পর্কে আমি কেন কিছু জানি না। তার চিন্তাভাবনার মাঝে ছেদ ঘটায় তার বান্ধবী এবং কাজিনরা। যখন তার বাবা রুমে ঢুকেছিল তখন তাদেরকে প্রাইভেসি দিয়ে সবাই বাইরে চলে গিয়েছিল। তার মা বাবা চলে যেতেই সবাই আবার রুমে প্রবেশ করে। নীলাও নিজের চিন্তাভাবনা ছিয়ে চুপচাপ খাটে বসে থাকে। এখন তার মনের কেবল আনন্দকে সে জায়গা দিবে, কোনো চিন্তাভাবনাকে না। একের পর এক ফোন করে যাচ্ছে আবির ইরফানকে, কিন্তু ইরফান কারোরই ফোন ধরছে না।
সবাই খুবই চিন্তিত। বাড়ির পুরুষরা মিলে আত্মীয় স্বজনদের সামলাচ্ছে। যেই জায়গায় বিয়ে হবার কথা ছিল দুপুরে, সেই জায়গায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ বরের আসার কোনো খবর নেই। এতক্ষণে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কানাঘুষা শুরু হয়ে গেছে। কেউ বলছে হয়তো ছেলের কোনো বিপদ হয়ে গেছে, কেউ বলছে হয়তো ছেলে এই বিয়েতে রাজি ছিল না, আবার কেউ বলছে হয়তো মেয়েতেই কোনো সমস্যা আছে। ঘুরে ফিরে আমাদের সমাজের মানুষ মেয়েদেরকেই দোষারোপ করে। সবাই মিলে আত্মীয় স্বজনের মুখ বন্ধ করতে পারছে না, কারণ মানুষের মুখ বন্ধ করা কখনই সম্ভব না। নীলা নিজের রুমে বসে বসে কান্না করছে এবং ইরফানের জন্যে দোয়া করছে। তার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। ইকরা তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করেই বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। নীলা স্পষ্ট শুনতে পাচ্ছে তার বড় চাচ্চু ইরফানকে ধমকাচ্ছে। নীলা আর দেরি না করে পরনের শাড়ির কুচি ধরে দৌড় লাগালো ড্রয়িং রুমের দিকে। সে দোতলায় থাকে। দোতলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামে। চোখে মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। সে চায় না কেউ তার ইরফানকে বকা দেখ। তার ইরফান তার কাছে ফিরে এসেছে, এতেই সে খুশি। এখন বিয়ে হয়ে গেলেই হবে। কিন্তু দরজার কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে সে থমকে যায়। তার পুরো পৃথিবী যেন তার সাথে থমকে যায়। মুহূর্তেই সে নিজেকে নিঃস্ব মনে করে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তারপরেও অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে। মাথা তার ঘুরতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার জন্য শাড়ির আঁচল অনেক শক্ত করে চেপে ধরে রেখেছে। চোখ অশ্রুতে ভরে গেছে উপলব্ধি করতে পেরে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি চোখেতেই শুকিয়ে ফেলে। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড আরশি এবং তার ভালোবাসার মানুষ, তার বাগদত্তা ইরফান, যার সাথে আজ তার বিয়ে হবার কথা ছিল। আরশি বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। ইরফান শক্ত করে আরশির হাত ধরে রেখেছে। দুজনের দৃষ্টি মাটির দিকে। বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কেবল ইরফানের পিতা চিৎকার চেঁচামেচি করছে। নিলয় মির্জার বুক ফেটে যাচ্ছে মেয়ের কষ্টের কথা ভেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নীলা বলল, বাড়ির ছেলে আর ছেলের বউকে বরণ করে তোমরা ঘরে তোলো। আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে? নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তার থেকে বেশি অবাক হয়েছে আরশি এবং ইরফান। তারা তো ভেবেছিল নীলা কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অথচ নীলার এমন ঠান্ডা ব্যবহার দেখে সবাই অবাক। নীলা কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। তারপর জোরে চিৎকার দিয়ে বলল, উফ মা, সেই সকাল থেকে না খেয়ে বসে আছি, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। লায়লা বেগম শাড়ির আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন। মেয়ে তার উপর যতই শক্ত থাকার নাটক করুক না কেন, কিন্তু মনে মনে যে একেবারে ভেঙে পড়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। নীলা যখন দেখল তার মা তাকে খাবার না দিয়ে কান্নাকাটি করছে, তখন সে নিজেই উঠে পড়ল এবং প্লেট হাতে নিয়ে সব জায়গা থেকে একটু একটু করে খাবার তুলে নিল এবং সুন্দর করে খেতে লাগল। খাবার খাওয়ার সময় কি প্রশংসাটাই না করল সে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রতারক অবাক দৃষ্টিতে কেবল চেয়ে রইল তার দিকে। লজ্জা করে না নিজের বিয়ের দিন অন্য এক মেয়েকে বিয়ে করে আনতে? হুঙ্কার দিয়ে কথাটি বলল ইমরান মির্জা নিজের ছেলেকে। ইরফান এখনও চুপ আছে। ইমরান মির্জার স্ত্রী ইরিন একবার নীলার দিকে দৃষ্টিপাত করল। দেখল নীলা তৃপ্তি সহকারে খাচ্ছে। প্রত্যেকদিন যেমনভাবে খাবার খায় তার থেকে আরামদায়কভাবে বসে খাচ্ছে। নীলার ধৈর্য, সাহস, আত্মমর্যাদা বোধ দেখে যেমন খুশি হলেন তিনি, ঠিক তেমনি মনক্ষুণ্ণ হলেন নিজের ছেলের করা কাজে। নীলাকে ওনার ভীষণ পছন্দ হয়েছিল। মেয়ে হিসেবে নীলা যেমন ভালো, বউ হিসেবেও হতো, কিন্তু ওনার কপালে এমন লক্ষ্মী বউ জুটল না। রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে নিজের ছেলেকে বললেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। বানরের গলায় মুক্তোরমালা মানায় না রে, তাই তো নীলাকে ছেড়ে এই সাদা চামড়ার কাছে গেলি। না আছে চেহারা, না আছে গুণ, খালি পারে পেও পেও করতে। তুই যেমন, তোর পছন্দও তেমন। কি আছে এই মেয়ের মাঝে? শুধু সাদা চামড়াই তো। আরে তোকে যে নীলা বিয়ে করতে রাজি হয়েছিল, এইটাই তো তোর 14 গোষ্ঠীর ভাগ্য। নিজের মায়ের কাছ থেকে এমন অপমান আশা করেনি ইরফান। লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারছে না। বেশি কিছু বললে দেখা যাবে বাবা তাকে ত্যায্য পুত্র করে দেবে। সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই মিটমিট করে হাসছে ইরফান আর তার স্ত্রীর ওপর। নীলা মুখে থাকা খাবার খেয়ে পানি গিলে তারপর বাম হাত দিয়ে টেবিলের সাহায্য তালি দিতে দিতে বলল, বাহ বড় আম্মু, জিও তুসি ব্রেট হো। নীলা তার বাবার বড় ভাই এবং তার স্ত্রীকে বড় আব্বু এবং তার স্ত্রীকে ছোট আম্মু বলে ডাকে। নীলার কথা শুনে ইরফান রাগী দৃষ্টি নীলার দিকে তাকালো। সেটা ইমরান মির্জা লক্ষ্য করতেই ইরফানকে ধমক দিয়ে বলল,
লজ্জা করছে না নীলার দিকে এইভাবে তাকাতে? তোকে তো আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে। নীলা এসব দেখে মিটি হাসছে আর খাবার খাচ্ছে। মেয়ের এমন সাহসিকতা দেখে নিলয় মির্জা নিজের ছোট ভাইকে বলেন, আকাশ রে, আমার মেয়েটা একদম মিনুর মতো হয়েছে। মিনু আমাদের মাঝে না থাকলেও তার এক ফিমেল ভার্সন রেখে গেছে। আমার মেয়েটিকে যখন মিনু হসপিটালে কোলে নিয়েছিল তখন হয়তো নিজের গুণ মেয়েটির মাঝে রেখে চলে গিয়েছিল। কথাগুলো বলতেই দুই ভাইয়ের চোখ ভরে উঠল। আবির আর ইবাদ হেঁটে হেঁটে নীলার কাছে গেল। আবির বোনের মাথায় হাত দিয়ে নরম সুরে জিজ্ঞেস করল, বনু, ঠিক আছিস তুই? আবির নীলাকে একদম নিজের বোনের মতো দেখে। নীলা খাবার খেতে খেতে বলল, আমার একটা কাজ করে দিলে হয়তো ঠিক থাকব। আবির কি কাজ করতে হবে তা জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেল। তৎক্ষণাৎ বলে উঠল, আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। নীলা আবিরের কথা শুনে দাঁত বের করে হাসি দিল। তারপর আবিরকে কানাকানি কিছু একটা বলল। আবিরের চট্টু চড়ক গাছ নীলার কথা শুনে। এমন পরিস্থিতিতেও যে এই মেয়ের মাথায় এমন বুদ্ধি আসতে পারে তা কারোর কল্পনার বাইরে। ইবাদ নীলার কথা শুনে মিটিমিটি হাসছে। সে নীলাকে খুব পছন্দ করে। বাড়ির কারোর কথা না শুনলেও নীলার কথা শুনে কেবল। আর আরশি অনেকবার এই বাড়িতে এসেছিল। ইবাদ আরশিকে সেই প্রথম থেকে অপছন্দ করে এসেছে। আবির আর ইবাদ বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল নীলার বলা মতন কাজ করতে। নীলার খাওয়া শেষ হতেই গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ছোট আম্মু, চা দাও তো। রুবিনা আক্তার দেরি না করে চলে গেলেন রান্নাঘরে। বাড়ির সকল আত্মীয় স্বজনরা এখন ইরফান আর আরশিকেই ছিছি করছে। লায়লা ইসলাম স্বামীর কাছে গিয়ে ফিসফিস করে বললেন, এখন যদি আমাদের মেয়ে কান্নাকাটি করত, ভেঙে পড়ত, তাহলে সবাই তাকে দোষারোপ করত। অথচ দেখো, মেয়ের এমন কঠিন রূপ দেখে কেউই মেয়েকে দোষারোপ করার সাহস করছে না। মেয়েদেরকে সমাজে টিকতে হলে শক্ত থাকতে হবে। ভেঙে পড়লে সবাই তাদের মাটির সাথে পিষে ফেলবে। নিলয় মির্জা স্ত্রী কথাই সাই দিলেন। মেয়ের দিকে একবার দৃষ্টিপাত করে গর্ববোধ করলেন। এখন আর কোনো আক্ষেপ নেই তার। তার মেয়ে যেই জায়গায় ঠিক আছে সেই জায়গায় সে ভেঙে পড়া মানে মেয়েকে ছোট করা। তাই নিলয় মির্জা নিজেকে স্বাভাবিক করে স্ত্রীকে বললেন শক্ত থাকতে। মম, খাবার দাও তো। শার্টের হাতা ফ্লোট করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলল মিহাল। বাবা মায়ের একমাত্র সন্তান সে। মিহালের মা ছেলের আওয়াজ শুনে রান্নাঘর থেকে খাবারের ট্রে ড্রয়িং রুমে আনতে আনতে রাগান্বিত কণ্ঠে ছেলেকে বললেন, বেশি ইংরেজি ছাড়বি না আমার সামনে। মমটম না বলে মা বলে রইবি, নয়তো ডাকার প্রয়োজন নেই। মিহাল মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, সব একই মম। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হয়েছে, আর তেল মালিশ করতে হবে না বাবু, খেতে বস। মিহাল ভদ্র ছেলের মতন খেতে বসে পড়ল। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মিহালের বাবা মুবিন খান। তিনি খবরের কাগজে মুখ গুজিয়েছিলেন, কিন্তু ছেলে আর বউয়ের কথাবার্তা ঠিকই তার কানে পৌঁছেছে। এইটা অবশ্য নিত্যদিনের ঘটনা, তাই তিনি বেশি পাত্তা দিলেন না। খবরের কাগজ থেকে মুখ বের করে খাওয়ার দিকে মনোযোগ দিলেন। তিনজন চুপচাপ বসে খাবার খাচ্ছে, কেবল প্লেট এবং চামিচের শব্দ। মিহাল পানি খাচ্ছিল। মুবিন খান গলা খাকারি দিয়ে মিহালের উদ্দেশ্যে বললেন, তোমার সেই বেস্ট ওনার কথা সম্পূর্ণ হবার আগে মিহাল হাতে থাকা কাঁচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাস বিকট শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ইসরাতুল ভয়ে কেঁপে উঠলেন। মুবিন খান নিজের ছেলেকে কিছু বলতে যাবে তার আগে মিহাল হনহনিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং সামনের দিকে হাঁটা ধরল। দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং পিছনে না ফিরেই শান্ত কণ্ঠে বলল, আই এম সরি ফর মাই রাফ বিহেভিয়ার। সে যতই রুড হোক না কেন বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে। কথাটি বলেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল মিহাল। পিছনে রেখে গেল একজোড়া চিন্তিত মুখ। যদি সে পিছনে ফিরে তাকাতো তাহলে তার মা বাবা তার রক্তিম চোখ দেখে হয়তো ভয় পেয়ে যেত। সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পাড়ি দিল তার গন্তব্যে। মুবিন খান স্ত্রীর হাতের উপর হাত রেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ইসরাতুল নীরবে চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। হঠাৎ ফোন বেজে উঠল। মুবিন খান ফোন হাতে নিয়ে দেখলেন মা নামে সেভ করা। নিজের স্ত্রীর দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন, এই নাও, মায়ের ফোন এসেছে, মার সাথে কথা বলে মন হালকা হবে। এই বলে তিনি স্থান ত্যাগ করলেন। বড় আম্মু এবং বড় আব্বু, শুধু শুধু তোমরা নিজের ছেলে এবং ছেলের বউকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছ। তাদেরকে বরণ করে ভিতরে আনো। নীলার কথায় অবাক হলেন ইমরান মির্জা, কিন্তু কিছু বললেন না। এতক্ষণে রুবিনা গরম চা বানিয়ে নিয়ে এসেছে নীলার জন্য। নীলার হাতে চা ধরিয়ে দিতেই নীলা আবার অনুরোধের স্বরে বলল, ছোট আমরু, একটু কষ্ট করে নতুন বর এবং বউকে বরণ করার ব্যবস্থা করো। নীলার কথা শুনে রুবিনার চোখ ভরে উঠল। ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে ধরলেন।
এই মেয়েকে এখন তার সালাম করতে ইচ্ছে করছে। এমন পরিস্থিতিতে এতটা কঠিন থাকা সম্ভব নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করল আজ নীলা। রুবিনা দেরি না করে বরণ করার জিনিসপত্র রেডি করতে লাগলেন। তারপর নিজের বড় জায়ের কাছে নিয়ে এসে ধরিয়ে দিলেন। ইরিনা একবার নীলার দিকে তাকালো। নীলা নিজের চাচিকে চোখ দিয়ে আশ্বাস দিতেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। মুখে গম্ভীরতা বজায় রেখে ছেলে এবং ছেলের বউকে বরণ করে নিলেন। মিষ্টি খাওয়ানোর সময় ইরফানের মুখের ভেতর জোরে চামচ গুজে দিলেন। ইরফান কিছুটা পিছিয়ে গেল, ব্যথাও পেয়েছিল বটে। নীলা চেয়ারে বসে বসে চা খাচ্ছিল। এই দৃশ্য দেখে মুখ থেকে চা পড়ে গেল। আশেপাশে সবাই হেসে উঠল, নীলাও হাসতে লাগল। ইরফান চুপচাপ দাঁড়িয়ে সব কিছু সহ্য করে গেল। অন্যদিকে আরুষির কোনো কিছুই সহ্য হচ্ছে না। ভেবেছিল বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছে, সবাই তার মন মতো চলবে, অথচ এত বড় ছেলেকে নিজের মা বাবা সবার সামনে অপমান করছে। আর সে তো পরের বাড়ির মেয়ে। এই সব কথা ভাবতেই আরুষির চেহারায় বিরক্তের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, যা কেউ খেয়াল না করলেও নীলা করেছেন। নীলা আরুষির চেহারায় বিরক্তের ছাপ দেখে বাঁকা হেসে মনে মনে বলল, যত যাই হোক, দিন শেষে তুই আমারই বেস্ট ফ্রেন্ড। তোর সকল সমস্যা, দুর্বলতার সব কিছুর খবর আমার জানা আছে। আমি তাইলে এক্ষুনি তোর নতুন সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারি। কিন্তু এই নীলা মির্জা ভীতুদের মতন দুর্বল জায়গায় আঘাত করে না। পিছন থেকে ছুরি চালানোর অভ্যেস তোর এবং তোর নব্য স্বামীর হতে পারে, কিন্তু নীলা মির্জার না। আমি ময়দানে নেমে চোখে চোখ রেখে সোজা গুলি করব। প্যারিসের সেইন নদীর ব্রিজের ওপর পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে মিহাল। তার দৃষ্টি পানির ঢেউতে। বেস্ট ফ্রেন্ড মাই ফুট। মিহাল খানের সাথে প্রতারণার ফল তো তাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। মিহাল খান কাউকে ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত তার প্রাপ্য শাস্তি নিজ হাতে দেয়। কথাগুলো বলার সময় মিহালের কপালে রগ ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে একা একা কথাগুলো বলল সে। তাকে কেউ কখনো এভাবে ঠকায়নি, তাই প্রথমবার ঠকে যাওয়ায় মিহাল ঠিক মেনে নিতে পারছে না। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কল রিসিভ হতেই মিহাল বলল, আই ওয়ান্ট এভরি সিঙ্গল ডিটেলস। ওপর পাশের মানুষ থেকে উত্তর শুনে বাঁকা হাসল মিহাল। ফোন কেটে পকেটে পুরে ফেলল। মুখের বাঁকা হাসি বজায় রেখে বলল, স্টার্ট কাউন্টিং ডাউন টু দ্য বিগিনিং অফ ইউর বেড টাইম। কথাটি বলেই ভয়ঙ্কর হাসি দিল মিহাল। তার হাসির শব্দে আশেপাশে থাকা কবুতর ভয়ে একত্রে ঝাঁক বেঁধে উড়ে গেল। মুনভি? পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মুনভির কানে। মুনভির কণ্ঠটি চিনতে সমস্যা হলো না। এ যে তার অতি প্রাণপ্রিয় বন্ধুর কণ্ঠ। মুনভি চেয়ার সমেত পেছনে ফিরল। তার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বাঁকা হাসল। পরনে সাদা এপ্রন খুলে চেয়ারের উপর রাখল। চেয়ার ছেড়ে উঠে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে লাগল। পেশায় সে একজন ডাক্তার। হসপিটাল ইউরোপিয়ান জর্জেস পম্পিডোতে সে একজন কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ। ব্যক্তিটির একদম মুখোমুখি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মিহাল খান মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, আই মিন এক্স বেস্ট ফ্রেন্ড, উই মিট আফটার আ লং টাইম। তো এখানে কি করে আসা? মুনভির বলা কথাগুলো শুনে মিহালের ঠোঁটেও স্মিত হাসি ফুটে উঠল। এক জীবনে দুজন দুজনের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, আর এখন দুজন দুজনের জান নিয়ে নিতে প্রস্তুত। কি অদ্ভুত এই বন্ধুত্ব! মিহাল নিজের মস্তিষ্ক হতে অন্যান্য চিন্তাভাবনা দূর করে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম নিজের শত্রুর খোঁজ খবর নিয়ে যাই। যত যাই হোক, এক জীবনে তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। মিহালের কথা শুনে মুনভির ঠোঁট তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে বিদ্রুপ করে বলল, ছিলাম তো বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড কথাটি সে জোর লাগিয়ে বলল, একসময় অনেক ভালো বন্ধু ছিলাম। সেই বন্ধুত্বের হত্যা নিজ হাতে করেছিস তুই মিহাল, তাই এখন আমার তোকে মারতেও হাত কাঁপবে না, ঠিক যেমন তোর আমাদের বন্ধুত্বকে হত্যা করতে হাত কাঁপেনি। মুনভির কথা শুনে মিহাল ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হলেও তা প্রকাশ করল না, বরং শব্দ করে হেসে উঠল। তার এই এহেন কাণ্ডে অবশ্য মুনভি অবাক হল না। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল, তাই সে মিহালকে যতটা চেনে, মিহাল নিজেকে ততটা চেনে না। মিহাল নিজের হাসি আয়ত্ত এনে বলল, যখন বন্ধুত্ব ছিল তখন যদি সেই বন্ধুর জন্য মরতে পারি, তাহলে এখন না হয় বন্ধুত্ব শেষ হয়ে জন্ম ওঠা শত্রুতামিতে শত্রুর হাতে মরব, তফাৎ নেই তো কোনো। মিহালের কথায় মনক্ষুণ্ণ হল মুনভি। এত সহজে কি বন্ধুত্ব শেষ করা যায়, যত সহজে মিহাল বলল কথাটি। কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। মুনভিকে চুপ থাকতে দেখে সায়ান শান্ত কঞ্জে জিজ্ঞেস করল, মিনু আন্টি কেমন আছেন? সায়নের কথা শুনে মুনভি কিছুটা স্বাভাবিক হল। তারপর সেও শান্ত কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমার সাথে যাই হোক না কেন, মা তোকে খুব ভালোবাসে। সময় করে বাড়ি আসিস।
মিহাল যেন এই কথাটি শোনার অপেক্ষায় ছিল। কেবল মাথা নাড়িয়ে মুনভির কেবিন থেকে বের হয়ে এলো। বের হয়ে বাইরে থেকে দরজা মিশিয়ে দিল এবং নিজে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল এবং যথাসম্ভব নিজের আবেগকে নিজের আয়ত্তে আনার চেষ্টা চালালো। যখন বুঝতে পারল সে স্বাভাবিক হয়ে গেছে, তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতে লাগল, মিহাল খান নিজের আয়ত্তে সব কিছু রাখতে পারে, এমনকি নিজের আবেগও। কিন্তু পরক্ষণেই আহত কণ্ঠে বলল, আমি না হয় সত্য জানি না, আমি না হয় সব কিছু শেষ করেছি, কিন্তু চাইলেই তো একবার আমাকে জড়িয়ে ধরে বলতে পারতি, মিহাল, আমি কিছুই করিনি, তুই যা জানিস সব মিথ্যে, ট্রাস্ট মি মুনভি। সকল প্রমাণকে প্রত্যাখ্যান করে কেবল তোর কথা বিশ্বাস করতাম। কিন্তু তুই কি করলি? আমাদের বন্ধুত্বের উপরে নিজের ইগোকে বেছে নিলি, এক্সপ্লেন পর্যন্ত করলি না। কথাগুলো বলে মিহাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর গলার টাই ঢিলা করতে করতে বলল, সত্য কখনো লুকানো যায় না, খুব শীঘ্রই আমি সত্যি জেনে ছাড়ব। কিন্তু এই সবের মাঝে যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে তা কখনোই ঠিক হবে না। কথাগুলো বলেই মিহাল হসপিটাল থেকে হনহনিয়ে বের হয়ে গেল। অন্যদিকে কেবিনের ভেতর বসে থাকা মুনভি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। তারপর তাচ্ছিল্যের স্বরে বলল, ঠিকই তো, আগের মতন অধিকার দেখিয়ে পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢুকে পড়লি, অথচ যাওয়ার আগে একবারও পিছনে ফেরার প্রয়োজন বোধ করলি না। এই ছিল তোর বন্ধুত্ব? সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে মিহাল। নীলা, আবির এবং ইবাদ মিলে ইরফান আর আরশির বাসরঘর সাজাচ্ছে। বাড়ির সবাই অবাক না হয়ে পারছে না নীলাকে দেখে। নিলয় মির্জা দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন। চোখ ওনার অশ্রুসিক্ত। হারিয়ে গেলেন পুরনো স্মৃতির মাঝে। অতীত। বড় আব্বু, দেখো না, ইরফান ভাইয়া তার এক বন্ধুর সাথে কথা বলতে বলতে বাড়ি আসছে। 7 বছরের নীলা নিজের বড় চাচারা কাছে এসে ওনার ছেলের নামে বিচার দিল। নীলার কথা শুনে উপস্থিত সকলে নীলার দিকে দৃষ্টিপাত করল। সেখানে নিলয় মির্জা, ইমরান মির্জা, আকাশ মির্জা সকলের উপস্থিত ছিলেন। ইমরান মির্জা নিজের ভাইজিকে কাছে টেনে নিজের পাশে বসিয়ে আদুরে স্বরে বললেন, কেন আমার নীলা, মার বুঝি কষ্ট হচ্ছে? নীলা মাথা নাড়িয়ে বলল, তুমিই তো বলেছিলে ইরফান ভাইয়ার সাথে আমার বিয়ে দিবে, তাই যাতে বড় হয়ে কখনো অন্য কোনো ছেলের সাথে কথা না বলি। তাহলে ইরফান ভাইয়া কেন অন্য মেয়ের সাথে কথা বলছে? কই, আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না। আমার জিনিস অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না, আমার মানে সেইটা সম্পূর্ণ আমার। নীলার এমন অধিকারী কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। পুরনো কথা মনে পড়তেই নিলয় মির্জার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। 7 বছরের নীলা তার ইরফান ভাইয়ার সাথে অন্য কোনো মেয়েকে দেখতে পারত না, অথচ আজ 21 বছরের নীলা। অনেকেই বছর নিয়ে কনফিউজড, কারণ আমি একবার চেঞ্জ করে 23 দিয়েছিলাম, কিন্তু 21ই ঠিক আছে। নিজের হাতেই তার ইরফানের বাসর ঘর সাজাতে ব্যস্ত। এই দৃশ্য নিলয় মির্জা আর বেশিক্ষণ দেখতে পারলেন না। তার মেয়ে যতই শক্ত দেখাক না কেন নিজেকে, কিন্তু ভেতর ভেতর যে শেষ হয়ে গেছে তা তিনি বাবা হয়ে বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। চোখের পানি মুছে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। বরণ হবার পর যে তিনি সেই নিজের রুমে ঢুকেছিলেন, এরপর মাত্র বের হলেন মেয়ের খোঁজে। এখন মেয়েকে শক্ত হয়ে থাকতে দেখে তিনি আরও বেশি ভেঙে পড়লেন, আর মেয়ের সামনে নিজের ভেঙে যাওয়ার রূপ প্রকাশ করতে না চান বলে আপনার নিজের রুমে চলে গেলেন। পুরো রুম জবা ফুল দিয়ে সাজালো নীলা। টুকটুকে লাল রঙের জবা ফুল নীলার খুব পছন্দ, কিন্তু ইরফান জবা ফুল পছন্দ করত না বলে সে নিজের পছন্দকে বিসর্জন দিয়েছিল কোনো এককালে। আজ সে নিজের হাতেই ইরফানের বাসর ঘর জবা ফুল দিয়ে সাজালো, সাথে নীল রঙের জালি কাপড়, যাতে ইরফানের মনে হয় এইটা তার বাসর ঘর না, বরং সাজা পাওয়ার ঘর। আবির আর ইবাদ নীলার সাথে দাঁড়িয়ে পুরো রুমে ভালো করে চোখ বোলায়। আবিরের বুক মোচড় দিয়ে উঠল, আজ এইখানে তার বোনের থাকার কথা ছিল, অথচ নিয়তির পরিহাসের ফলে তার বোন এই রুম সাজালো। মুখ দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর নীলার উদ্দেশ্যে বলল, সাব্বাস নীলু, সাব্বাস, এই না হলে আমার বোন। ইবাদ বলে উঠল, আয়নাঘরের দিন শেষ, বাসর ঘরকে সাজা ঘরে পরিণত করে হলো বাংলাদেশ। আবির শব্দ করে হেসে উঠল ইবাদের কথা শুনে। নীলা বাঁকা হাসল, তারপর বলল, এখন সবাই যার যার রুমে গিয়ে তৈরি হয়ে আসো, বাসর ঘরে ঢুকতে দেওয়ার আগে বরের কাছ থেকে টাকা নিতে হবে তো। আবির আরেক দফা অবাক হলো নীলার কথা শুনে। আজ যেন অবাক দিবস, কিন্তু কিছু না বলে আবির আর ইবাদ নিজেদের ঘরে চলে গেল।
নীলা একবার চোখ বুলিয়ে নিল ঘরটাতে। চোখের কোণে তার জল জমেছে খানিকটা। নীলা রুমে থাকা ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে আহত কণ্ঠে বলল, আমায় কেন ধোকা দিলে ইরফান ভাই? আমি কি দোষ করেছিলাম? আমার সত্যিকারের ভালোবাসার এত বড় পুরস্কার না দিলেও পারতে। কোনো কুনজর নেই তোমার নতুন সংসারের প্রতি, আর না আছে কোনো অভিশাপ, কিন্তু তোমরা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছ যে এখন আমি নতুন নীলা হয়ে জন্মেছি। কিন্তু আমার মনের ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি এগুলো আর কখনো কারোর জন্য জন্মাতে পারবে না। আমাকে এমনভাবে না ভেঙলেও পারতে। কথাগুলো বলতে বলতে নীলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগেই নীলা উপরের দিকে তাকালো। চোখের পানি চোখেই রয়ে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি ৫-১০টা ন্যাকা মানুষের মতো বলবো অথচ আজও লাশ তার খুনিকে ভালোবেসে, তাহলে তোমরা ভুল ভাবছ। খুনের বদলে খুন করব না, বরং তোমাদের করা খুনের প্রতিশোধ নেব। কথাটি বলে বাঁকা হেসে রুম ত্যাগ করল নীলা। পুরো মির্জা বাড়ি আজ থমথমে। ইরফান আর আরশি ইমরান মির্জার রুমে দাঁড়িয়ে আছে। ইরফানের মা তো ছেলের দিকে তাকিয়েও দেখছে না। ইমরান খান নিজের ছেলের উদ্দেশ্যে আবার বলে উঠলেন, লজ্জা করল না এমন নিচু কাজ করতে? বিয়েতে মত ছিল না, তাহলে কেন মেয়েটির মন নিয়ে খেললে? গায়ে হলুদের দিন কেন হাসতে হাসতে আনন্দ করলে? আর বিয়ের দিনই কেন এমন কাজ করলে? একটি মেয়ের জন্য তার বিয়ের দিন বিয়ে ভেঙে যাওয়া কতটা অপমানজনক তাকে তুমি জানো? অবশ্য তুমি কি করে জানবে? তোমার তো নিজেরই কোনো মান নেই। বাবা! ইরফান ডাকটি বলতেই ইমরান খান ছেলেকে চুপ করিয়ে দিয়ে বলল, আমাকে বারবার বাবা ডেকে মনে করিয়ে দিও না যে আমি তোমার মতো কুলঙ্গারকে জন্ম দিয়েছি। যখন বেকার ছিলে তখন নীলা তোমার পাশে ছিল। আজ তুমি যতটুকু, তার পেছনে কেবল রয়েছে নীলা। আর তুমি সেই নীলাকেই এখন প্রত্যাখ্যান করলে। নীলাকে প্রত্যাখ্যান করার যোগ্যতা কি আদৌ আছে তোমার মাঝে? ইরফান প্রতিউত্তরে বলার কিছু খুঁজে পেল না। ইমরান মির্জা এবার নিজের পুত্রবধূর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যে জায়গায় নীলা আমার ছেলেকে সাফল্যতা পেতে সাহায্য করেছে, সেই জায়গায় আমার ছেলে নীলাকে ছেড়ে দিয়েছে। তুমি তো তুচ্ছ নীলার সামনে। ইমরান মির্জার কথা বেশ বিঁধল আরশির গায়ে। সে যেই না মুখ খুলে কিছু বলতে নিবে, তার আগেই ইরফান তার হাত চেপে ধরল। ইমরান মির্জা তাদের উভয়ের উদ্দেশ্যে বলল, যাও এখন, নিজেদের ঘরে যাও। ইরফান আর আরশি নির্লজ্জের মতো ইমরান মির্জার রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগল ইরফানের ঘরের দিকে। ইরফান নিজের ঘরের সামনে যেতেই গান শুনতে পেল কোনো এক মেয়েলি কণ্ঠের। নীলা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার একপাশে আবির এবং অন্য পাশে ইবাদ দাঁড়িয়ে আছে। নীলার পরনে তার নীল শাড়ি এবং সাথে ম্যাচিং করা চুড়ি এবং জুয়েলারি। নীলার হাতে রক্ত জবা ফুল। সে রক্ত জবা ফুলে হাত বুলাতে বুলাতে গান গাইল, হাতে চুড়ি ছাম ছাম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। দরজার সামনে থেকে শর্তরা, ইরফান কড়া কণ্ঠে বলল। নীলা ইরফানের চোখে চোখ রেখে বলল, কেন ভাইয়া, আমাদের পরিবারের নিয়ম ভুলে গেছো নাকি? কারোর বিয়ে হলে ছোটরাই তো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকা টাকা নেওয়ার জন্য। কত কষ্ট করে আমরা তোমাদের বাসর ঘর সাজালাম, এইটা তো আমাদের প্রাপ্তি। নীলার কথা শুনে ইরফান এবং আরশি একসাথে অবাক হয়, তাদের বাসর ঘর নীলা সাজিয়েছে। আরশি আর নিজেকে দমিয়ে না রেখে বলে ওঠে, তুই নিজ হাতে আমাদের বাসর ঘর সাজিয়েছিস? নীলা স্মিত হেসে জবাব দিল, কেন নয় ভাবি, এতটুকু তো করাই যায়। নীলার এমন সম্পর্ক রক্ষাজনক ডাক শুনে আরশি অবাক হয়, যেমন ঠিক তেমনি নীলাকে কষ্ট পেতে না দেখে ভেতর ভেতর রাগে জ্বলে উঠল। ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। পরনে তার নীল রঙের শাড়ি। এই রং নীলার খুব পছন্দ, কিন্তু ইরফানের অপছন্দ বলে নীলা এই রঙের জিনিসপত্রের ধারের কাছেও যেত না। অথচ আজ সেই নীলা তার পছন্দকে উপেক্ষা করে নিজের পছন্দের কাজ করল। ইরফানের কাছে যেন এই নীলা অচেনা। ইরফান রাগী কণ্ঠে বলল, নীলা, তোকে না বলেছিলাম আমার নীল রং পছন্দ না? তাহলে এই রঙের শাড়ি কেন পরেছিস? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ইরফানের চোখে চোখ রেখে বলল, আমি কেন তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখব? তোমার বউ আছে, তাকে বরং বলো নীল রঙের জিনিস থেকে দূরে থাকতে। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। নীলা কখনো তার মুখের ওপর এইভাবে কথা বলেনি। নীলার কথা শুনে আরশি তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আমার নীল রং অনেক পছন্দ। আমি কারোর জন্য নিজের পছন্দ বিসর্জন দিতে পারবো না। আর আমি ভীষণ ক্লান্ত। তোমাদের যা নেওয়ার আছে তা নিজেদের ভাইয়ের কাছ থেকে নাও। আমি রুমে গেলাম। কথাগুলো বলেই আরশি নীলা আর ইবাদের মাঝ দিয়ে রুমে চলে গেল। ইরফান এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কই, নীলা তো কখনো এভাবে বলেনি যে সে নিজের পছন্দকে বিসর্জন দিতে পারবে না।
অথচ আরশি কত সহজেই কথাগুলো বলে ফেলল। এই মুহূর্তে যদি আরশির জায়গায় নীলা থাকতো তাহলে কখনো ইরফানকে এইভাবে ছেড়ে চলে যেত না, বরং বলতো, আমিও যেমন ক্লান্ত আমার ইরফান ভাইও তেমন ক্লান্ত, ওকে কেউ বিরক্ত করো না। ইরফান নিজের চিন্তায় মগ্ন ছিল, তখনই আবির বলে উঠল, ভাইয়া রুমে গিয়ে চিন্তা ভাবনা করো, আপাতত আমাদেরকে টাকা দাও। ইরফান নড়ে চড়ে উঠল আবিরের কথায়। সে ভীষণ ক্লান্ত এবং বুকের মাঝে এক অজানা শূন্যতা অনুভব করছে, তাই আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করল, কত টাকা? আবির আর ইবাদ দাঁত বের করে হাসি দিয়ে বলল, বেশি না, মাত্র 10,000। নীলা বাঁকা হাসে বলল, ভাইয়া এর থেকে বেশি তো আমার কাছেই আছে, যাই হোক এগুলোই দাও, আমরা ম্যানেজ করে নিব। ইরফান কিছুটা লজ্জা পেল নীলার কথায়। আগে অনেক টাকা নিয়েছে নীলার কাছ থেকে, কিন্তু লজ্জা পায়নি, কিন্তু আজ পাচ্ছে। ইরফান নীলার দিকে টাকাগুলো এগিয়ে দিতেই নীলা আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া টাকাগুলো নিয়ে ছাদে আসো, আমরা আড্ডা দেই। কথাটি বলেই নীলা জবাভুল কানের পেছনে গুজে সামনের দিকে এগিয়ে গেল। ইরফান আহত দৃষ্টিতে কেবল চেয়ে রইল নীলার পানে। ভাবল হয়তো নীলা অন্তত একবার পেছন ফিরবে, কিন্তু নীলা সোজা ছাদের দিকে চলে গেল। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মিহাল। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে বাবা? মিহাল আহত কণ্ঠে বলল, মিনু আন্টির কথা মনে পড়ছে। ইসরাতুল ঠিকই বুঝতে পারলেন ছেলে তার মিনু আন্টির জন্য না, বরং মিনু আন্টির ছেলে মুনভীরের জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু মিনুর কথা শুনে তার মনে পুরনো স্মৃতি জাগ্রত হলো। অবশ্য এগুলো সে কখনোই ভুলেনি। মিহাল মায়ের নীরবতা কারণ উপলব্ধি করতে পেলে বলল, তোমার ছেলের ওপর ভরসা রাখো মা, আমি সব ঠিক করে দেব। ইসরাতুল কিছু বলল না, কেবল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নীরবে চোখের জল ফেলল। বাসর ঘরে ঢুকতেই ইরফানের যেন জান যায় যায় অবস্থা। পুরো রুম জবা ফুল দিয়ে সাজানো, সাথে নীল রঙের জালি কাপড়। আরশি এতক্ষণে পরনে লাল রঙের শাড়ি খুলে ইরফানের শার্ট এবং ট্রাউজার পরে বসে আছে। তার খেয়ালই নেই যে এই রুমে তার স্বামী ঠিকমতো দম দিতে পারবে না। ইরফান আরশিকে কিছু বলতে যাবে, তার আগেই আরশি বলে উঠল, ওহ কামন ইরফান, আজ কিচ্ছু হবে না, আমি অনেক ক্লান্ত। আর এমনিতেও তোমাদের বাড়ি আসার পর থেকে আমার পরিবার কম কথা শোনায়নি আমাকে। আজকে রাতে কিছু হবার আশা করো না। আর এমন তো নয় যে আমাদের মাঝে কখনো কিছু হয়নি, এসব তো অনেক আগেও অনেকবার হয়েছে, তাই আমাকে এখন ঘুমাতে দাও। কথাগুলো বলে আরশি বিছানায় শুয়ে পড়ল গায়ে কমফোর্টার জড়িয়ে। ইরফান রাগে দুঃখে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে চলে গেল। তার রাগ মূলত আরশির ওপর, কিন্তু নীলার ওপর আজ সে তার সকল রাগ ঝাড়বে। নীলা, আবির আর ইবাদ মিলে ছাদে চেয়ারা নিয়ে বসে আড্ডা দিচ্ছিল এবং আইসক্রিম খাচ্ছিল। এমন সময় ইরফান রাগে গজগজ করতে করতে ছাদে এলো এবং নীলার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই চাস না আমি বাসর করি, তাই ইচ্ছে করে এমন করেছিস তাই না? ইরফানের কাজ দেখে আবির রেগে গেল। ইবাদ কেবল নীরব দর্শকের মতো সবকিছু দেখতে লাগলো। নীলা হাসতে হাসতে বলল, তোমার বাসর করা নিয়ে আমার কোনো সমস্যা নেই ইরফান ভাইয়া। এখন তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বাসর করবে নাকি রাস্তার কুকুরের সাথে, সেটা নিতান্তই তোমার ব্যাপার। নীলার কথা শুনে ইবাদ আর আবির শব্দ করে হেসে উঠল, আর ইরফান আবারও স্তব্ধ হয়ে গেল। সে যেন এই নীলার রূপ হতে অজ্ঞাত। নীলা কালো রঙের বোরকার সাথে কালো রঙের হিজাব পরে নিল, উদ্দেশ্যে তার অফিসে যাওয়ার। আজ অফিসে সে না গেলেই নয়, সে গেলেই তো বড়সড় এক বোমা ফুটবে। তাই বাসায় বসে না থেকে আজ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্স হাতে নিল এবং পার্সের ভেতর যেই না ফোন ঢোকাতে যাবে অমনি কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। এত ঝামেলায় মাঝে আর ফোন ধরা হয়নি তার। গতকাল সাজার সময় যে ফোনে মেসেজ এসেছিল তা সে এখনও দেখেনি। তাই আর বিলম্ব না করে নীলা ফোন অন করল। ফোন অন করতেই তার মেজাজের 12টা বেজে গেল। ফোনের ওয়ালপেপারের লক স্ক্রিনে তার এবং ইরফানের ছবি, এবং হোম স্ক্রিনে তার এবং আরশির ছবি। নীলা বিরক্ত হয়ে মুখ থেকে চ শব্দ বের করে সর্বপ্রথম আগে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করল। তারপর চেক করা শুরু করলো মূলত কিসের মেসেজ এসেছে। এই একদিনে অনেক মেসেজই এসেছে তার, তাই সে সময় অনুযায়ী চেক করতে লাগলো। ঠিক সেই সময়ে যেই মেসেজটি এসেছিল সেটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়েই গেল। দেখলো একটি মেল এসেছে।
মেলটি ওপেন করতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেলটির রিপ্লাই দিয়ে তারপর নিজে নিজে বলল, অনেক নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। এখন শুধু নিজেকে এবং নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিব। তোমার পিছনে লেগে নিজের মূল্যবান সময় নষ্ট করব না ইরফান ভাই, বরং তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো তুমি কি হারিয়েছ। আই লাভ সিইং মেন ইন রিগ্রেট। কথাগুলো বলে ফোন পার্সে ঢুকিয়ে নীলা নিজের গন্তব্যের জন্য বের হয়ে গেল। অপরপক্ষে, তুই কি চাস আমি এমনটা করি? মুনভি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মুনভি আর মিহাল, দুজনের দৃষ্টি সামনের দিকে, যেন একে অপরের দিকে তাকাতে তারা দ্বিধা অনুভব করছে, যেন চোখে চোখ পড়ে গেলেই তারা দুর্বল হয়ে পড়বে। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, আই ওয়ান্ট দিস। প্রতারকদের সাথে প্রতারণা না করলে চলে না, প্রতারকদের সাথে প্রতারণা করেই তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হয়। দিস ইজ মিহাল খানস রুলস। কথাগুলো বলেই মিহাল চলে আসবার জন্য পা বাড়ালো, কিন্তু মুনভির কথা শুনে তার পা জোড়া সেখানেই থেমে গেল। প্রতারকদের জন্য কি কোনো মেয়েকে ব্যবহার করা ঠিক হবে? কোনো মেয়ের মন নিয়ে খেলা ঠিক হবে? মুনভি একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলল। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল মুনভির বলা কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমি কোনো মেয়ের অনুভূতি নিয়ে কেয়ার করি না। আই ওনলি কেয়ার অ্যাবাউট ফর মাই মাদার, অ্যাবাউট হার ফিলিংস। তো কেউ যদি হার্ট হয় সেই বিষয় নিয়ে আমি ভাবব না। একজনের পাপে 10 জন ভোগে। আমার মার খুশির জন্য আমি যে কোনো বাধা পার করতে পারি, আর সত্য খুঁজে বের করতে হলে তো কাউকে না কাউকে ব্যবহৃত হতেই হবে। এখন না হয় সেই পরিবারের মেয়েকেই ব্যবহার করব। সে যদি নিজ থেকে এখানে না আসে তাহলে আমি নিজে সেখানে যাব। পুরনো ক্ষত জাগ্রত করার সময় এসে গেছে। কথাগুলো বলেই মিহাল হনহনিয়ে চলে গেল। মুনভি পিছ ফিরে তাকে যেতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে খুব ভালো করেই বুঝতে পারছে সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। নীলা মির্জা ইন্ডাস্ট্রির সামনে এসে থামল। সে গাড়ি চালাতে পারে, তাই নিজেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলো। একমাত্র মেয়ে হবার কারণে প্রায়শই তার অফিসের দিকটা দেখতে হয়। বাবার পাশাপাশি সে অফিস থেকে অনেক কিছু শিখে গেছে, কিভাবে বিজনেস হ্যান্ডেল করতে হয়। গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। তার জন্য আলাদা কেবিন আছে। তার বাবা চাচেরা সকালেই খাবার খেয়ে এখানে চলে এসেছিল। ইরফান আসবে কি আসবে না সেই সম্পর্কে তার জানা নেই, এবং সে জানতেও চায় না। তাকে অফিসে দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। যে মেয়ের কাল বিয়ে হবার কথা কিন্তু বিয়ে হলো না, সেই মেয়ের ঘরে কান্নাকাটি না করে ঘরে লুকিয়ে না থেকে সোজা অফিসে চলে আসলো। কেউ নীলার এমন কাজ দেখে প্রশংসা করলো, আবার কেউ বাজে মন্তব্য করলো। সবকিছুই নীলার কানে আসলো, কিন্তু সে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল। ইরফান আর আরশিকে নিয়ে অফিসে এসেছে। দুজনে মিলে কাপল ড্রেস পরেছে। ইরফান সকালে না খেয়ে নিজের রুমে চলে এসেছিল খাবার টেবিলে অপমানিত হবার পর। আরশিও তার রুমে চলে আসে। তারপর দুজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে বাহিরে চলে যায় খাবার খাওয়ার জন্য, এবং আরশির মার্কেট করা প্রয়োজন সেই জন্য। তারপর দুজন মিলে অনেকগুলো কাপল ড্রেস কিনলো, কারণ তাদের ধারণা এসব পরে নীলার সামনে ঘুরলে নীলা জেলাস ফিল করবে। নীলা নিজের টেবিলে বসে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদেরকে আসতে দেখল। নীলার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বাঁকা হেসে বলল, আসো ভাইয়া এবং ভাবি, আসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। নিচের হল রুমে বসে 3 ভাই মিলে চা খাচ্ছিল এবং নীলার ব্যাপারে কথা বলছিল। তাদের এখন চিন্তা যে নীলা কি সত্যিই ঠিক আছে নাকি ঠিক থাকার নাটক করছে। যাই হোক, তারা গার্ডিয়ান, তাদের চিন্তা থাকাটাই স্বাভাবিক। আরশির পরিবারের কেউই নেই। মেয়েটা নিজের বড় ভাইয়ের কাছে ছোট থেকে বড় হয়েছে। মা বাবা নেই তার ভাইয়া বিদেশে চলে গিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়তো। তারপর সে তার মামা মামির কাছে চলে যায় এবং সেখানে থেকে পড়াশোনা করে। এখন আরশিও তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। আরশি সম্পর্কেও তো ভাবতে হবে তাদের। অবশ্য আরশিকে অনেক আগে থেকেই তারা নিজেদের মেয়ের মতো মনে করত। স্কুল লাইফ থেকে আরশি নীলার বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে সে অনেকবারই বাড়িতে এসেছিল, তাই সবাই তাকে ভীষণ ভালোবাসত। আর এখন যেহেতু এই বাড়ির বউ হিসেবে এসেছে, হিসাবে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যত যাই হোক, বিয়েটা তো হয়েই গিয়েছে, কেউ চাইলে তো আর অস্বীকার করতে পারবে না। এইসব আলোচনাই করছিল 3 ভাই মিলে। তখনই ইরফান এবং আরশি এসে উপস্থিত হলো। সবাই তাদের দিকে দৃষ্টিপাত করল। ইমরান মির্জার মেজাজ বিগড়ে যায়। তিনি কখনো ভাবতে পারেননি তার ছেলে এতটা নির্লজ্জ হবে। এত কিছুর পরেও কত সুন্দর নিজের বউকে নিয়ে ড্যাং ড্যাং করে অফিসে চলে আসলো, আবার দুজনে মিলে একই রঙের পোশাক পরিধান করেছে। ইমরান মির্জার রাগ দেখিয়ে যেই না কিছু বলতে যাবেন, অমনি নিলয় মির্জা তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, ইরফান, ভালো করেছো, তোমার বউকে নিয়ে অফিসে এসেছো, নিজের কেবিনে নিয়ে যাও। ইরফান আরশির হাত ধরে নীলার কেবিনের দিকে যেতে লাগল। তা দেখে ইমরান খান বলে উঠল, ওই দিকে কেন যাচ্ছ? নিজের কেবিনের রাস্তা কি ভুলে গেছো? মানলাম চোখ খেয়ে বসে আছো,
তাই বলে নিজের ভালো কিসে তা দেখতে পাচ্ছ না, কিন্তু নিজের কেবিন কোনটা অন্তত তা তো চিনবে। আরশির মুখে অন্ধকার নেমে আসে শ্বশুরমশাইয়ের কথা শুনে। সব কথাতেই সবাই তাকে টানবে এবং তাকে ছোট করে নীলাকে বড় করবে। ইরফানের ঠিক ভালো লাগলো না নিজের বাবার বলা কথাগুলো এভাবে সবার সামনে। সে বিরক্তি বোধ করল এবং চোখ মুখ কুঁচকে বলল, কেন, একদিন না একদিন তো এই কেবিন আমারই হবে, তাই এখনই চলে যাচ্ছি। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতেই পারছে না এত কিছু হওয়ার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিজের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলাকে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিনে তুই কি করছিস? জানিস না এটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝে ইচ্ছে করে করছিস এমনটি? নীলা আরশির কথার উত্তর না দিয়ে গুনগুন করে গান গাইল, ভাইয়া और भाभी को बधाई हो बधाई। তার গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করল, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখ দেখেন না। এইটা আপনার স্বামীর কেবিন না, এইটা আমার কেবিন। আপনার স্বামীর কেবিন তো ওই যে ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে ঠিকই, কিন্তু তুই তো বলেছিলি তোর এইসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নামে করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসেছিস? আজই তো আমার নামে সবকিছু দিয়ে দেওয়া কথা ছিল, তাহলে করে দে আমার নামে। ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছু তো ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতে বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনও তো তোমার নামে দিইনি, আর ভবিষ্যতেও দেব না। নীলার এমন প্রত্যাখ্যানের ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানেটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজের কথার খেলাপ করেছে, সেও দিন শেষে প্রতারণা করেছে। এতটাই খারাপ দিন আসলো তোর যে তুই কথার খেলাপ করলি? কই গেল তোর ডায়লগ? কি জানি বলতি? নীলা মির্জা এক কথার মানুষ, সে তার কথার খেলাপ করে না। তাহলে এখন কেন করেছিস? নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তোমাদের কাছ থেকেই তো শিখেছি। তোমরা দুজনেই আমার প্রতারণার শিক্ষক। তোমাদের কাছ থেকেই আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটির নমুনা আগে তোমাদেরকে দেই। তোমাদের সবথেকে বেশি অধিকার আছে তোমাদের কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা উপভোগ করার। যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা এবং প্রতারণার বদলে প্রতারণা, এটাই নীলা মির্জার নিয়ম। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরুষি, সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। এ যেন অন্য এক নীলা। আরুষির এখনও মনে পড়ে আগের দিনের কথা। অতীত। আরুষি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ছিল, আর আরুষি নীলার পায়ের রানে মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরুষির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরুষি হঠাৎ বলে উঠল, তোরই ভালো নীলা, নিজের পরিবার আছে, ব্যবসা আছে, আর কি লাগে শুনি? নীলা আরুষির কথায় মুচকি হাসল, তারপর বলল, কিন্তু তুই তো জানিসই আমার এইসব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শিক্ষিকা হতে চাই। শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছেই, তাকেই না হয় সব দায়িত্ব বুঝিয়ে দিব। ইরফান অবাক হয়ে জিজ্ঞেস করল, ইরফানকে? ইরফান ভাইয়াকে? মানে তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখভাল করেছিস? নীলা স্মিথ হেসে বলল, আরে পাগলি, যেই জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো, নয় কি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারের, তাহলেই এই সবে আমার যাওয়াটা উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পরে বসে কান্না করার থেকে আগেই ভালো কোনো কিছু শিখে ফেলা। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোনো লস হয়নি, বরং ভালোই লেগেছিল। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা কত কষ্ট করে। আর ইরফান ভাইয়ের সাথে তো আমার বিয়ে হবেই। আমার যা তা সবই তো ইরফান ভাইয়ারও, তাই তাকেই দিয়ে দেব আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারুর কোনো সমস্যা নেই। আমি এখনই লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই বিয়ের পরের দিনই দেব। সে একান্ত আমার হয়ে যাবে, আর আমি সহ আমার সব কিছু তার হয়ে যাবে।
কথাগুলো বলতেই নীলা মিটমিট করে হেসে উঠল। তার কথার কোনো জবাব দিল না আরশি। সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল। এমন সময় নীলা বলে উঠল, এমা, ভাবি, আপনি এখানে সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন, আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে, একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান, গিয়ে সামলান তাকে। আরশির হুঁশ ফিরল। সে হচ্চকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একবার ইরফানকে দেখে নিয়ে আবার নীলার দিকে দৃষ্টিপাত করল। তারপর বলতে শুরু করল, ছি নীলা, ছি, তোর লজ্জা করল না ইরফানকে এইভাবে ঠকাতে? আরে তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন প্রশ্ন করতে পারে তা আরশিকে দেখেই বোঝা যায়। নীলা বিদ্রূপ করে বলল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামীর মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝেই আপনার উত্তর রয়েছে, ভালোবাসতাম, অর্থাৎ অতীত, যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলতেন তো? শব্দটি নিজেও লজ্জা পাবে যদি আপনি নিজের মুখ থেকে তাকে উচ্চারণ করেন। নীলার এমন রূঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলার আগের মাথায় তাকে নাম ধরে ডাকবে, আগের মতন তুই তকারি করবে, এবং সেই সুযোগে সে নীলাকে ধমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবি বলে ডাকে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিতে চাইছে না তাকে অপমান করার। সেখানে নীলার বাবা এবং চাচা সহ আরও কিছু এমপ্লয়ি ছিল। তারা সবাই মিটমিট করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথম নীলাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তারা এখন ইরফান আর আরশিকে ছিছি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে অফিস থেকে বেঁধে এলো। আর ইরফান, সে তখন নীলার কথাগুলো শুনে আঘাত পেয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছিল। কিন্তু তার মতন যেন তার পাও প্রতারণা করছে আজ, নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের কেবিন পর্যন্ত আসলো। তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভেতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আরশি তার পাশে দাঁড়ালো না, অথচ নীলা সব সময় তার পাশে থাকত। যদি সে নিজেও ভুল হতো, তবুও নীলা তাকেই সাপোর্ট করত। আর আজ সেই নীলা তাকে সবার সামনে অপমান করল, এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মিহাল। হাতে তার একটি ছবির ফ্রেম। সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট্ট বাচ্চা এবং তার এক পাশে তার মা ও অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরও ২১ বছর আগে তোলা। মিহালের বয়স তখন ১০ কি তার একটু বেশি। মিহাল ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত ছবিটিতে থাকা ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেলের আলোতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে চেহারা। মিহাল ছবির ফ্রেমের উপর হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগল, আমি জানি না তুমি এখন কেমন আছো, আর জানতেও চাই না। আমার মতন এমন শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিছুই যায় আসে না। কারোর অনুভূতি ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি পরোয়া করি না। খুব কম মানুষ আছে আমার যাদের নিয়ে আমি ভাবি, কিন্তু কেন জানি না নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন সায় দিচ্ছে না। মন বারবার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন আর তোমারও। তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমার স্বার্থ লাভ হবে এবং তোমার প্রয়োজন পূরণ হবে। মিহাল ছবিতে থাকা ছোট্ট মেয়ে শিশুটিকে প্রশ্নগুলো করল, কিন্তু বরাবরের মতন কোনো জবাব পেল না। হতাশ হয়ে মিহাল আবার বলতে শুরু করল, সেই কবে থেকে তোমার এই ছবিটির সাথে আমি কথা বলে আসছি। নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝাই যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয় অন্য কথা বলে। কিন্তু কি বলে তা বুঝি না। যেই জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি, সেই জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝবো আমি? উত্তর দাও নীলাঞ্জনা। আবার থামল মিহাল। খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটি নীল রঙের তয়লায় জড়িয়ে আছে। তারপর পুনরায় বলতে লাগল, নাম জানি না তোমার, পরনের তয়লা নীল, আর আমার মায়ের খুব প্রিয় একটি গান নীলাঞ্জনা, এবং তুমিও আমার মায়ের প্রিয়, তাই সব মিলিয়েই তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি তা আমি জানি না, আর জানতেও চাই না। মিহাল খান একবার যা ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছি, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা, এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে।
অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসব নীলাঞ্জনা। তোমাকে আমার খুব প্রয়োজন। স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুবই প্রয়োজন। আর আমার মনে বলছে তোমারও কাউকে প্রয়োজন। দুজনেই না হয় এক হয়ে একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেম বুকের উপর রেখে সোফায় হেলান দিল। তারপর গুনগুন করে গাইতে শুরু করল, এরপর বিষণ্ণ দিন, বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা, বেকার সবিতা, হাজার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা।